চলুন আজ পশ্চিমবঙ্গের গল্পটা একটু ভালো করে দেখা যাক। আধুনিক ভারতের ইতিহাসে এমন আকর্ষণীয় আর হয়তো এমন দুঃখজনক অধ্যায় খুব কমই আছে। আজ হয়তো বিশ্বাস হবে না, কিন্তু মাত্র ২০০ বছর আগেও এই বাংলায় ছিল পুরো উপমহাদেশের সবচেয়ে ধনী আর সমৃদ্ধ একটা অঞ্চল। এতটাই ক্ষমতাধর যে ব্রিটিশরা তাদের গোটা পূর্বাঞ্চলীয় গোলার্ধের শাসন চালাতো এই কলকাতা থেকেই। এমনকি দেশ যখন স্বাধীন হলো সেই ১৯৪৭ সালেও ভারতের মোট শিল্প উৎপাদনের একটা বিরাট অংশ মানে ২৭% আসত একা পশ্চিমবঙ্গ থেকে। আর আজ ছবিটা দেখুন একবার, সেই ২৭% এখন কমে এসে দাঁড়িয়েছে ৪%-এরও নিচে। কি সাংঘাতিক একটা পতন! তো এখানেই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা চলে আসে। ভারতের অন্যতম ধনী একটা রাজ্য কিভাবে এমন ভয়াবহ পতনের শিকার হল? আসলে এই পতনের শুরুটা কিন্তু স্বাধীনতার ঠিক পরপরই দুটো বড় অর্থনৈতিক ধাক্কা এসে লাগে, যা এর ভিত নাড়িয়ে দিয়েছিল। প্রথমত দেশভাগ। এর ফলে কি হলো, পাটের কলগুলো তো পশ্চিমবঙ্গে রয়ে গেল, কিন্তু বেশিরভাগ পাট চাষের জমি চলে গেল পূর্ব পাকিস্তানে, মানে আজকের বাংলাদেশে। ফলে রাজ্যের প্রধান শিল্পগুলোর একটা প্রায় পঙ্গু হয়ে গেল। তারপর এলো ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি। এর ফলে কয়লা বা লোহার মতো খনিজ সম্পদে বাংলার যে একটা স্বাভাবিক সুবিধা ছিল সেটাও চলে গেল। আর সবশেষে রেলের বাজেটে ব্যাপক কাটছাট, যা বাংলার বিশাল ইঞ্জিনিয়ারিং শিল্পকে প্রায় ধ্বংস করে দিল। তবে আসল পট পরিবর্তনটা হল ১৯৬৭ সালে। সেই প্রথমবার রাজ্যে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এলো বাম নেতৃত্বাধীন একটি যুক্ত ফ্রন্ট সরকার। আর এই নতুন সরকার এসেই এক নতুন ধরনের প্রতিবাদের জন্ম দিল, যার নাম ঘেরাও। মানে শ্রমিকরা ফ্যাক্টরির ম্যানেজারদের ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিন তাদের অফিসে আটকে রাখত। আর স্বয়ং শ্রমমন্ত্রী এই ধরনের প্রতিবাদকে সমর্থন জুগিয়েছিলেন। ফলে শিল্পমহলে একটা ভয়ের পরিবেশ তৈরি হল। এর ফল হল মারাত্মক। একদিকে সরকার জঙ্গি ইউনিয়নগুলোকে মদত দিতে শুরু করল, অন্যদিকে লাগাতার ধর্মঘট আর ঘেরাওয়ের জেরে কারখানাগুলো সব বন্ধ হতে থাকল। শিল্পপতিরা তাদের নিরাপত্তা নিয়ে এতটাই ভয় পেয়ে গেলেন যে তারা ব্যবসাপত্র গুটিয়ে মূলধন নিয়ে রাজ্য ছেড়েই পালালেন। মাত্র ৫ বছরে রাজ্যের শিল্প উৎপাদন প্রায় অর্ধেক হয়ে গেল। এই চারটা দেখলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যে রাজ্যের অবদান ছিল ২৭%, মাত্র ২ দশকের মধ্যে সেটা নেমে এলো প্রায় অর্ধেক, মানে ১৩.৫%। এরপর বেশ কিছুদিনের রাজনৈতিক অস্থিরতার শেষে ১৯৭৭ সালে সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এলো। আর এখান থেকেই শুরু হলো একটানা ৩৪ বছরের এক দীর্ঘ শাসন। এই লম্বা সময়ে অনেক কিছুই ঘটেছে। জ্যোতি বসুর বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিক কমিউনিস্ট সরকারের মুখ্যমন্ত্রী হওয়া থেকে শুরু করে মরিস ঝাঁপির মতো বিতর্কিত ঘটনা, বা ৯০-এর দশকে সিন্ডিকেট রাজের উত্থান, আর তারপর সিঙ্গুরের জমি আন্দোলন, যা এই শাসনের শেষের শুরুটা করে দিয়েছিল। এই শাসনের একটা মূল বৈশিষ্ট্য ছিল দল আর সরকারের মধ্যে কোনো পার্থক্য না রাখা। মানে বাংলায় কমিউনিস্ট মডেলটা এমন ছিল যে দলই সরকার, একজন স্থানীয় সরকারি অফিসারের থেকে একজন স্থানীয় পার্টি নেতার ক্ষমতা অনেক সময় বেশি হয়ে যেত। আর এই ক্ষমতা ধরে রাখার জন্য কয়েকটা পদ্ধতি ব্যবহার করা হতো। একদিকে অপারেশন বর্গার মতো ভূমি সংস্কার করেই গ্রামের মানুষের বিপুল সমর্থন পাওয়া গিয়েছিল। অন্যদিকে কাটমানি বা সিন্ডিকেট রাজের মতো ব্যবস্থার মাধ্যমে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। আর ছিল রাজনৈতিক হিংসা, যা ক্ষমতা ধরে রাখার একটা অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল। এই একদলীয় শাসন আর রাজনৈতিক হিংসার আবহের মধ্যেই এক নতুন এবং লড়াকু প্রতিপক্ষের উত্থান হল। তিনি মমতা ব্যানার্জি। ১৯৯৩ সালের একটা ঘটনা। এক ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অফিসের সামনে থেকে পুলিশ তাকে চুল ধরে টেনে হিঁচড়ে বের করে দেয়। শোনা যায় সেদিনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন মুখ্যমন্ত্রী না হয়ে আর রাইটার্স বিল্ডিংয়ে ঢুকবেন না। কোনো রাজনৈতিক পরিবার থেকে না এসেও নিজের একেবারে লড়াকু মনোভাব আর স্ট্রিট ফাইটার ইমেজের জন্য তিনি পরিচিত হয়ে ওঠেন। বহুবার শারীরিক আক্রমণের শিকার হয়েছেন। আর শেষে সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়েই তিনি সিপিএমের দুর্গে ভাঙন ধরাতে সফল হন।
অবশেষে ২০১১ সালে সেই অসম্ভবকে সম্ভব করলেন মমতা ব্যানার্জি। ৩৪ বছরের বাম শাসনের অবসান হল, কিন্তু প্রশ্নটা হল, মূল সমস্যাগুলোর কি সমাধান হল? আসলে আসল কথাটা হল, শাসক দল বদলালেও সেই রাজনৈতিক হিংসা, সিন্ডিকেট রাজ বা স্থানীয় জীবনের ওপর দলের নিয়ন্ত্রণের যে সংস্কৃতিটা কয়েক দশক ধরে তৈরি হয়েছিল, সেটা কিন্তু খুব একটা বদলায়নি। সেটা আজও রয়ে গেছে। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কয়েক দশক ধরে একটা বিশেষ রাজনীতিক সংস্কৃতির কারণে যে পতন হয়েছে, সেই চক্র ভেঙে পশ্চিমবঙ্গ কি আবার তার হারানো গৌরব ফিরে পেতে পারবে? এই উত্তরটা হয়তো ভবিষ্যতই দেবে।